অ্যাকশন অ্যাকশন। তাহলে চলে গেলি কেন? আমি যাইনি, তুই ছেড়ে দিয়েছিলি আমাকে। আমি হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংভাইজ প্রাইম। আমি প্রবেশ আর আপনারা দেখছেন ক্রিয়েটিভ কর্নার ফ্রম দ্য ডিজিটাল ডেস্ক। ক্রিয়েটিভ কর্নার ফ্রম দ্য ডিজিটাল ডেস্কে আজকে একটা ফিল্মের রিভিউ বলুন বা ব্রেকডাউন করব। কেন এই ফিল্মটা রিভিউ আমি করছি বা ব্রেকডাউন করছি সেটাও বলবো। আর এই ফিল্মটি আর কোনো ফিল্ম নেই, এটা হচ্ছে জাস্ট সদ্য রিলিজ হলো আমাদের ইউটিউব চ্যানেল বংভাইজ প্রাইমে, দ্য রেজিলিয়েন্স, নিঃশব্দ। কেন এই ফিল্মটা আমি বানালাম, কেনই বা এই ফিল্মটার একটা কন্টিনিউশন করতে চাইছি, সবটার কথা বলবো। আপনারা দেখছেন বংভাইজ প্রাইমে ক্রিয়েটিভ কর্নার ফ্রম দ্য ডিজিটাল ডেস্ক। চলুন শুরু করা যাক। হ্যালো, আমি তনুশ্রী। আশা করি আপনারা সিনেমাটা দেখলেন। নতুনত্ব একটা ভালো একটা মুভি এলো, তো আশা করি এইটা অন্য কোনো জায়গাতে, অন্য কোনো প্ল্যাটফর্মে এখনও পর্যন্ত হয়নি। বাট থ্যাঙ্কস টু প্রবেশদা যে আমাকে চুজ করেছে এই মুভিটার জন্য। আপনারা অনেক কিছু দেখে থাকবেন, কোশ্চেন্সও এসছে আপনাদের মনে, তো সেগুলো জাস্ট ক্লিয়ার করার জন্য বিটিএসটা অবশ্যই দেখুন। আমি রেজিস্ট্রি করতে চেয়েছিলাম। দেখ, সেই সময়টা আমি এর প্রজেক্টটা নিয়ে খুব ব্যস্ত ছিলাম, আর চাকরিটাও ছেড়ে দিয়েছি। ওটা নয়, তবুও অ্যাকশন। জিতু না, রিমি, কেমন আছিস? তুই কবে ফিরলি? কোত্থেকে? বাহ, স্পেন থেকে? আমি তো যাইনি, আমি তো এখানেই থাকি। ও, আর তোর বর? ও ওখানে থাকে। অ্যাকশন। জিতু না, রিমি, কাট। বল। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, আস্তে। অ্যাকশন। হ্যালো দিদি, পৌঁছে গেছো? ও, আমি তো এই নামলাম। কী করবো বলো, আজকে তো কাজ পড়ে গেলো, আসতে পারলাম না। ঠিক আছে, আমি দেখছি, আমি কাজটা শেষ করে যাচ্ছি তোমার ওখানে। ও, কি আসতে হবে না? ঠিক আছে তাহলে। নমস্কার, আমি রাজকুমার মিত্র। তো এর আগের পার্টটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, প্রতিবিম্ব, এটা তার সেকেন্ড পার্ট। তো যে শটগুলো আপনারা দেখলেন, যেভাবে কঠিন শটগুলো আমরা করলাম, এটা আমার ডিরেক্টর প্রবেশদা বলবে, উনি আমার থেকে অনেক বেটার বলবে। তো আপনারা দেখুন ছবিটা, এবার দেখার পর এটাকে লাইক শেয়ার করুন। কিছুদিন আগেই রিলিজ করলো সেকেন্ড পার্টটা, আপনারা দেখলেন, দেখে অনেক প্রশ্ন এসছে আপনাদের মনে। কিন্তু একটা ব্যাপার আপনাদেরকে বলি, যেগুলো আপনারা দেখেছেন সেগুলো কিন্তু টোটালি ক্যামেরা চিট। এটা আপনারা কিন্তু অনেকেই জানেন যে এটা কিন্তু সত্যি হয় না, এটা ক্যামেরার দ্বারা সত্যি প্রমাণিত করা হয়। কিন্তু এটা সবসময় সত্যি হয় না, কিন্তু আমাদের এখানে সত্যি, মানে এটা মিথ্যে, যেটা করেছি আমরা সত্যি করিনি। তো এই ব্যাপারটা আমাদের যে ডিরেক্টর প্রবেশদা, উনি আপনাদেরকে বলবেন, আমারটা আপনি শুনে নিন। বন্ধুরা, আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং সকলকে ধন্যবাদ জানাই যে আপনাদের এই ফিল্ম অর্থাৎ নিঃশব্দ, দ্য রেজিলিয়েন্সকে আপনাদের খুব ভালো লেগেছে। এই ফিল্মটি বানানোর অনেক উদ্দেশ্য ছিল এবং অনেক বলতে পারেন এটা এক্সপেরিমেন্টও বলতে পারেন। এই অনেকে বলেছেন এই ফিল্মটি, এই গল্পটি একটু ডিফারেন্ট, ভিন্ন ধরনের। তো কেন এই ধরনের ফিল্মকে আমি নির্বাচন করলাম বানানোর জন্য সেটি বলবো, এবং ফিল্মের অভিনয় সম্পর্কেও আমি কিছু আলোকপাত করব। কতদিন লাগলো এই ফিল্মটা বানাতে পুরোটাই বলবো। তো প্রথমত আমি বলি কেন এই ফিল্মটাকে ধরলাম। অ্যাকচুয়ালি এই ফিল্মটির গল্প যদি ধরেন তাহলে এটির দুটো পার্ট রয়েছে। যারা প্রতিবিম্ব দেখেছেন সেই পার্টটা কিন্তু এইটাকে দিয়েই আমার মনে হয়েছিল এটাকে আরও এক্সটেন্ড করি। তো প্রতিবিম্ব বা রিফ্লেকশন বলতে পারেন এই ফিল্মের প্রিকুয়েল বলতে পারেন। তারপরের পরবর্তী
অংশটা হচ্ছে রেজিলিয়েন্সের কিছু পার্ট, যেটা রেজিলিয়েন্সের কিছু পার্ট যেটা আপনারা এই ফিল্মে দেখেছেন, যদিও দুটো ফিল্মকে বা দুটো গল্পকে আমি মিক্স আপ করি। এখানে একজন বলেছেন যে এই ফিল্মটি শুরু হয়েছে একরকম এবং তার শেষটা অন্যদিকে দিকে যাচ্ছে। তার ডেফিনেটলি কারণ আছে। ফিল্মটিকে দেখে যদি মনে হয় যে খুব একটা সরল সাদা ফিল্ম, সেটা আমি বলবো না। উপস্থাপন প্রেজেন্টেশনটা হয়তো এরকম হলেও হতে পারে, বাট ফিল্মটা কনসেপ্ট যেটা আমার আসে, সেটা আইডিয়াটা এসেছিল মাইকেল স্যান্ডেলের জাস্টিস থেকে। একজন ব্যক্তি, একজন কেন, আমরা অনেক সময় একটা কোনো ডিসিশন যখন আমরা নিতে চাই, অনেক সময় দুটো ভালো ডিসিশনের মধ্যে নির্বাচন করাটা খুব চাপের হয়ে যায়। কোনটা ঠিক কোনটা ভুল আমরা বুঝতে পারি না, আমাদের মধ্যে সংশয় হয়। সেটাই এখানে দেখিয়েছিলাম প্রথম পার্ট, বা যারা প্রতিবিম্ব আগে দেখেছেন তারা জানেন। এবং তারপরে যেই ব্যক্তি তার জন্য একটা টানাপোড়েন হয়, তখন সে কী করলো, সে করলো কিছু টেকনোলজিকে ধরে ফেললো, টেকনোলজিকে নিয়ে তার যেই বলতে পারেন ছোট ছোট খামতি যে জিনিসগুলো ছিল, যেটা মানুষের কাছে চেয়েছিল, সেটা না পাওয়াতে সে টেকনোলজির উপর বেস করে। এবং এই টেকনোলজির উপর বেস করার পর পরবর্তী ক্ষেত্রে কী ধরনের ঘটনা ঘটতে চলেছে, সেটা আমরা এই পরের ফিল্মে দেখব। আপাতত এই ফিল্মটাতে যদি আমি স্টিক করি, তাহলে আমি বলবো যে এখানে রাজকুমার দার অভিনয় বেশ ভালো, উনি আরও ভালো করতে পারতেন। ফিল্ম করার সময় অনেক হোঁচট খেতে হয়েছিল। সেদিনকে গরমও ছিল যেখানে আমরা শ্যুটটা করি। যেহেতু আপনারা সকলেই জানেন আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, এবং আমার হ্যান্ডস খুব কম বা রিসোর্স খুব লিমিটেড রিসোর্স নিয়ে আমি কাজ করে থাকি, কিন্তু তাতেও এই ধরনের একটা প্রচেষ্টা করেছি। কিছু শর্টস নিয়েছিলাম দারুণ, কিছু শর্ট হয়তো অনেককে ডিস্টার্বিং হতে পারে, বা অনেক এই গল্পটা একজন বলল যে অনেকের সঙ্গে মিল পাচ্ছে। হ্যাঁ, মিল থাকতেই পারে, গল্পের কিছুটা মিল থাকলেও কিন্তু অ্যাকচুয়ালি বিষয়বস্তুটা কিন্তু অনেক ডিপলি এর মধ্যে আছে, হয়তো বুঝতে পেরেছে। আজকের সমাজে যে এত আমাদের সম্পর্ক ভাঙন হচ্ছে, এবং সে সম্পর্ক ভাঙতে ভাঙতে এমন জায়গায় চলে গেছে, সব কিছুই আমাদের কাছে থাকলেও নিঃসঙ্গতাটা কিন্তু সাংঘাতিকভাবে বাড়ছে। সেই নিঃসঙ্গতাটা কাটানোর জন্য টেকনোলজি অনেকটা হেল্প করছে অনেককেই। কিছু কমপ্লিকেশানস কাটানোর জন্য তার টেকনোলজিকে নিচ্ছে, তারই একটা নিদর্শন এই গল্পের মধ্যে রয়েছে। কিন্তু টেকনোলজি বলা হয় বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। টেকনোলজির সঙ্গে সঙ্গে কিছু তার ল্যাকুনাও থাকবে, সেই ল্যাকুনা বা সেই ডিসঅ্যাডভান্টেজ কীভাবে আসবে, এগুলো আমরা পরের ফিল্মে দেখব। এই ছিল মোটামুটি নাটশেল। এবার স্পেসিফিক্যালি যারা অভিনয় করেছেন তাদের সম্পর্কে বলি। রাজকুমার দা, তনুশ্রী আর সুমি, এরা তিনজনে অভিনয় করেছেন, এবং পরবর্তী ফিল্মে এই কাস্টিংটা আরও বাড়লে যেটা ভালো হয়, ফিল্মগুলোর মোড়ক অনেকভাবে করে দেখা হয়, আপনারা এন্টারটেন হন। বাট ফিল্মটাকে বা ফিল্মের গল্পকে এক্সিকিউট করার জন্য চাপটা সাংঘাতিকভাবে মেকার তাদের উপর পড়ে। তো যাই হোক, সেটা করবো, সেটা বড় কথা নয়। যেটা বলছিলাম, রাজকুমার দার অভিনয়টা আরও বেটার হতে পারত আমার পার্সপেক্টিভে ভাবো। রিফ্লেকশন বা প্রতিবিম্বর পার্টটাও এখানে যেহেতু আমি দিয়ে এটাকে পুরো একটা ফিল্মের আকারে রেখেছি, এবং পরে যেই ফিল্মটা আসবে সেটাকেও আমার ইচ্ছা আছে এইটার সঙ্গে মিক্স আপ করে আরেকটা আনতে দেবো। এইভাবে করে ফরম্যাট চলবে, এখানে কোনো রিক্যাপ বা এইসব দিই না, এরকম করে ডেভেলপ করে যাচ্ছি। সেই রিফ্লেকশানে রাজকুমার দার অভিনয়টা অনেকটা বেশি আমাকে ভালো লেগেছিল, কারণ একই লোক দুটি চরিত্রে অভিনয় করছেন, এবং তার দুটো ডিফারেন্ট ডাইমেনশন, বলা যেতে পারে নিজের অল্টার ইগো। তার সঙ্গে যে প্রশ্ন, এটা সবসময় হয় আমাদের মধ্যে হয়, মনের ভিতর যে যুদ্ধগুলো চলে একটা পার্টিকুলার জিনিস বা একটা পার্টিকুলার অবজেক্টিভকে ডিসিশনটা নেওয়ার জন্য, ডিসিশন মেকিং প্রসেসের একটা পার্ট, সেটাই খুব তুলে ধরেছিল। এরপরে এখানে যে আবার যে বিপাশা, একজন বলে উঠলো যে বিপাশা আবার ফিরে এসছে, বাট এই বিপাশা আমার আগের ফিল্মের বিপাশার সঙ্গে খুব একটা মিল বলবো না, আমি জাস্ট নামকরণটা করেছিলাম। এর বিপাশা নর্মাল ওয়েতেই আমি নামটা দিই, ওই বিপাশার সঙ্গে এটার কোনো যোগসূত্র নেই, কিছুটা থাকলেও, বাট ওই গল্প দুটো পুরোটা ডিফারেন্ট। তো এনিওয়েজ, ও যেহেতু এই কথাটা বলছে, পরবর্তী ক্ষেত্রে যে বিপাশাকে লিঙ্ক করিয়ে দেওয়া যেতে পারে সেটা পরবর্তী ক্ষেত্রে ভাববো, কিন্তু আমার সেরকম মনে হয় না। এটা একটা সেপারেট ফিল্ম, আর এই সেপারেট ফিল্মের মধ্যে
তনুশ্রীর এইবারের অভিনয়টা আমার একটু উইক লেগেছে আমার পার্সপেক্টিভে। আপনাদের কীরকম লেগেছে প্লিজ জানাবেন। সুমির অভিনয় অনেক বেটার, আরও বেটার হতে পারতো। তার কিছু কারণ ঘটেছে, সেই কারণগুলো আমি আর এখানে ডিসক্লোজ করছি না। বাট এনিওয়ে, যাই কারণ থাকুক না কেন, ইন্ডিভিজুয়াল যেটা দেওয়ার সেটা দেওয়া যেতে পারে। অ্যাজ আ হোল নাইসভাবে ব্যাক আপ হয়েছে। অনেকে গানের প্রশংসা করেছেন। ডেফিনেটলি গান যেগুলো হচ্ছে সেগুলো কিছুটা লেখাটা আমার, আর বাদবাকিগুলো উইথ দ্য হেল্প অফ দ্য এআই করছি, এবং তার রেসপন্স খুব ভালো। মুডস বলুন, জনার বলুন, সেগুলো দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো তো আমার আগে নিজেরই বানানো ছিল, কিছু কিছু সেগুলো ইউজ করেছি। দু একবার এখানে একটা কপিরাইট ইস্যুস চলে আসে কিছু স্কোর করতে, সেটিগুলো আমার রেক্টিফাই করতে হয়েছে। এবং আমার মেন ফিল্ম যেটা যদি আমি কখনও ফিল্ম ফেস্টিভ্যালে পাঠাই, তাহলে এইটাকে আমার একটা রিএডিটেড একটা পর্যায়ে আসছে। আমার সঙ্গে এই ফিল্মে আমার হ্যান্ডস যদি বলেন বা অ্যাসেস যদি বলেন, দীপ ছিল। দীপকে একটা ছোট্ট জায়গাতে অভিনয় করতে বলেছিলেন এবং ও বেশ ভালো করেছে। এখানে দীপের ওইটুখানি এতে আমার মনে হয়েছে অনেক প্রগ্রেস হয়েছে। ও অনেক জায়গাতে করছেও, একটা ছোটো ফিল্মও করেছে অ্যাকচুয়ালি, মানে হল রিলিজ হয়েছে ওর। তো অভিনয়ের দক্ষতাটা অনেকটা বেড়েছে, ম্যাচিওর হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, তাই হয়তো সেরকম। রাজকুমার দা ভালো করেছে। ডায়লগ নিয়ে যে সমস্যাগুলো ছিল আমি বলেছি, পরবর্তী ক্ষেত্রে উনি বলেছেন যে দেখবে ঠিকঠাক হয়। আদারওয়াইজ অ্যাজ আ হোল ঠিকঠাক হয়েছে। আপনাদের কীরকম লাগে জানাবেন। কালার টোনটা আমি যেটা রাখি সেইভাবেই রেখেছি। পরবর্তী ফিল্মটা কিন্তু চমকদার হবে। এই যেই চরিত্র, মানে প্রোটাগনিস্ট বলুন বা জিৎ, এই জিতের সঙ্গে যে একজন রোবটস বা হিউম্যানয়েড রয়েছে, সেই হিউম্যানয়েডের কী হতে চলেছে সেইটা আসছে কিন্তু পরের ফিল্মে। স্ক্রিন প্লে এখনও রেডি হয়নি, ইটস আন্ডার ডেভেলপমেন্ট। পুরোপুরি হলে ওই ফিল্মটাও কিন্তু সাংঘাতিক হবে। আশা করি এই ফিল্মটা দেখে আপনাদের ভালো লেগেছে। আর এই ফিল্মের মধ্যে কোনো পার্সোনাল কোনো কিছু নেই। অনেকের মনে হতে পারে এই ফিল্মটা তাদের সঙ্গে মিল আছে, সেরকম ব্যাপার না। ফিল্মের এসেন্সটা বা বিষয়বস্তুটা কী সেটা ইম্পর্টেন্ট, কিন্তু এটাতে একটা জাস্ট একটা সূত্রপাত, একটা গল্পকে ফ্রেম করানো। গল্পের এখানে মেন কনফ্লিক্ট যেটা ছিল সেটা ছিল জিৎ একা, জিতের আশেপাশে কেউ নেই। জিৎ একজনের সঙ্গে থাকতে চাইতো কিন্তু সে সামাও হয়নি, সেই জন্য সে তার নিঃসঙ্গতাটা কাটানোর জন্য রোবটকে রিলাই করছে। তাহলে এটাই বড় ইস্যু। মানুষরা মানুষের ছেড়ে যদি রোবটের দিকে যায়, এটা কি আমাদের ফিউচার? গল্পের বিষয়বস্তুটা এটা। যারা দেখেছেন বুঝেছেন, যাদের বুঝতে একটু অসুবিধা হয়েছে তাদের জন্য হয়েছে, একটা করে দিলাম। এবং একটা ডিসক্লেমার সহ রিয়েল ঘটনার সঙ্গে আছে নেই তার থেকেও এই ইস্যুটা কিন্তু ইম্পর্টেন্ট। মানুষকে একাত্মিত্বতে পড়তে পড়তে এরকম জায়গায় চলেছে, মানুষকে রিপ্লেস ইমোশনালি একটা রোবট বা যন্ত্র করবে। বিপাশা 2.0-তেও কিন্তু এই ধরনেরই একটা মেসেজ আমি দেওয়ার চেষ্টা করেছিলাম। সেই ব্যাপারটা অন্য আঙ্গিকে দিয়েছিলাম, বাট এইটা একটা ডিফারেন্ট আঙ্গিক। এনিওয়েজ চলুন দেখবেন, যারা দেখেনি এখনও দেখতে পারেন। বাই, টেক কেয়ার, ভালো থাকবেন, নমস্কার।